আসো আজকে আমাদের টপিকে থাকতেছে কি সলভেন্ট এক্সট্রাকশন। সলভেন্ট এক্সট্রাকশন মানে যেটা আমরা বলতে পারি যেটা হলো ফিফথ মেথড, যেটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন মেথড। তাহলে সলভেন্ট এক্সট্রাকশন মেথডের ডেফিনেশন সো সিম্পল। কি ডেফিনেশন? দ্য প্রসেস by which a solute can be separated by means of a suitable solvent is called solvent extraction. So this is a simple definition and one of the simplest definition এটা, কারণ solvent extraction এর সাথে এটার কি হয় মানে ম্যাচ করে। তাহলে the process by which a solute can be separated by means of a suitable solvent is called solvent extraction। অর্থাৎ একটা suitable solvent-এর সাহায্যে একটা solute-কে আমরা সেপারেট করে নিয়ে আসবো, and this process is called solvent extraction. solvent extraction-এর যে প্রিন্সিপাল তা হচ্ছে লাইক ডিজলভ লাইক। তোমরা জানো যে সলভেন্ট সলিবিলিটির প্রিন্সিপালই হচ্ছে এটা, সলিবিলিটির প্রিন্সিপালই হচ্ছে এটা, লাইক ডিজলভ লাইক ডিজলভ লাইক। আর সলভেন্ট এক্সট্রাকশনের প্রিন্সিপালও এটা, লাইক ডিজলভ লাইক। অর্থাৎ পোলার পোলারে ডিজলভ হবে, নন পোলার নন পোলারে ডিজলভ হবে। এটা হচ্ছে নর্মাল টেন্ডেন্সি। পোলার পোলারে ডিজলভ হয়, নন পোলার নন পোলারে ডিজলভ হয়। তো টু টাইপ অফ সলভেন্ট, একটা হচ্ছে পোলার সলভেন্ট আর একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট আর নন পোলার সলভেন্টের মধ্যে পোলার সলভেন্ট বলতে বোঝায় হচ্ছে ওয়াটারকে। পোলার সলভেন্ট বলতে মিন করে কাকে? সেটা হচ্ছে গিয়া ইউনিভার্সাল সলভেন্ট, তার মানে হচ্ছে ওয়াটার। আর নন পোলার সলভেন্ট বলতে বোঝায় হচ্ছে অর্গানিক সলভেন্টদেরকে। অর্গানিক সলভেন্ট সে ফর এক্সাম্পল বেনজিন। তো এইগুলো হচ্ছে গিয়ে নন পোলার সলভেন্ট। তাহলে পোলার সলভেন্ট এন্ড নন পোলার সলভেন্ট, পোলার হচ্ছে ওয়াটার সলভেন্ট আর নন পোলার সলভেন্ট মানে হচ্ছে অর্গানিক সলভেন্ট, রিমেম্বার। তো পোলার পোলারে ডিজলভ হবে, নন পোলার হলে নন পোলারে ডিজলভ হবে। আচ্ছা, তবে একটা কথা বলে রাখি, তোমরা তো জানো যে পৃথিবীতে কোনো কিছু অ্যাবসোলিউট না, ওয়ার্ল্ডে কোনো কিছু অ্যাবসোলিউট না। পোলার পোলারে ডিজলভ হবে, নন পোলার নন পোলারে ডিজলভ হবে, এই কথাটা ট্রু। তবে এর সাথে এটাও ট্রু যে যারা পোলার তারা পোলারে বেশি ডিজলভ হবে, নন পোলারে কম ডিজলভ হবে। আসলে কিন্তু কথা ওটা। আর যারা নন পোলার তারা পোলারে কম ডিজলভ হবে, নন পোলারে বেশি ডিজলভ হবে। বিষয়টা হচ্ছে অনেকে এই থিঙ্কিং থেকে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমরা একেবারেই এক্সুরেটলি বলে দিতে পারি না। যেমন তোমরা মনে আছে যে যেগুলো প্রিসিপিটেট তাদেরও সলিবিলিটি আছে, যেগুলো প্রিসিপিটেট, এবং তোমরা কিন্তু প্রায় কোশ্চেন করছো যে স্যার এই তো প্রিসিপিটেট, তাহলে ওর সলিবিলিটি হয় কি করে, ঠিক না? আমরা কি বলেছিলাম, আমি কি বলেছিলাম দ্যাট আনসারে? বলেছিলাম না এরকম যে যেটা ইনসলিবেল আসলে সেটা লেস সলিবেল, যেটা ইনসলিবেল আসলে সেটা কি বলেছিলাম, সেটা হচ্ছে লেস সলিবেল। মানে একেবারেই অ্যাবসোলিউট ইনসলিবেল কিছু না, ওটা লেস সলিবেল, ঠিক না? এইভাবেই থিঙ্ক করতে হবে সবকিছুকে। আর তোমরা কি জানো যে কোনো আয়নিক কম্পাউন্ড যে 100% আয়নিক না, কোনো আয়নিক কম্পাউন্ডই 100% আয়নিক না, কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডই 100% কোভ্যালেন্ট না। তো রিমেম্বার দিস থিং। তো সবকিছু হলো রিলেটিভ, কিছু কম কিছু বেশি, কোনো একটা ক্যারেক্টার তার মধ্যে বেশি থাকে, এরকমটা আর কি। তো পোলার পোলারে ডিজলভ হবে, নন পোলার নন পোলার ডিজলভ হবে, এটা যেমন ট্রু, তার সাথে এটা মানতে হবে যে পোলার নন পোলারে যদি ডিজলভ হয় সেটা কম হবে। এটা একটু অ্যাড করে দিলাম, তাহলে তোমাদের মাইন্ডসেটটা মাইন্ড প্রিপারেশনটা এরকম থাকবে। মানে তোমরা রিজিড হয়ে যাবে না একটা ডিসিশনের উপরে, কোনো ডিসিশনে আমরা রিজিড হয়ে যাব না। আচ্ছা, এইটার ইউজেস এর জায়গায় দেখবা যে সোপ লাই ফ্রম গ্লিসারিন, এই এক্সাম্পলটা বোর্ডে এসেছিল 2016-এ, ঢাকা বোর্ড।
ঢাকা বোর্ড 2016 এসেছিল যে সোপ লাই ফ্রম গ্লিসারিন। ওকে, সোপ লাই মানে সাবানের একটা পার্ট আর কি, সাবানের যে তোমার যে কম্পোনেন্টটা, হ্যাঁ, ফ্রম গ্লিসারিন, গ্লিসারিন থেকে সেটাকে আলাদা করা। তো তোমরা জানো যে সাবান আর গ্লিসারিন একসাথে হয়, ঠিক না? স্যাপনিফিকেশনে দেখো নাই যে সাবান গ্লিসারিনটা এট এ টাইমে হয়, কিন্তু পরে তাদেরকে সেপারেট করতে হয়। তো ওইখানে সলভেন্ট এক্সট্রাকশন মেথড অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা এই এন্ডে কি জানলাম? সাপোজ টু সে তোমাকে বলা হলো সলভেন্ট এক্সট্রাকশনের ডেফিনেশন বলো তো। তোমাকে বলা হলো যে সলভেন্ট এক্সট্রাকশনের প্রিন্সিপালটা এটা একটা পয়েন্ট হিসেবে দিল, এন্ড দিয়ে বললো যে এটা কারেক্ট কিনা, তুমি এগ্রি করবা ইয়েস দিস কারেক্ট, এন্ড তোমার জানা থাকলো যে এটার একটা ইউজ বললো। তো এসো যে এই সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসটা তোমার কিভাবে করা হয়। হ্যাঁ, ব্যাপারটা কি সেটা হচ্ছে যে ধরো এমন একটা, যে এখানে এ বি একটা মিক্সচার এ বি, মিক্সচার অফ এ বি, ধরো এটা একটা মিক্সচার অফ এ বি। আর এটা মনে করো যে একটা তোমার এটা হচ্ছে সলভেন্ট ওয়ান, আর এখানে আছে সলভেন্ট টু। এটা একটা সলভেন্ট, এটা আরেকটা সলভেন্ট, সলভেন্ট ওয়ান এন্ড সলভেন্ট টু, দুইটা সলভেন্ট এখানে না, সলভেন্ট ওয়ান এন্ড সলভেন্ট টু, দুইটা সলভেন্ট, এন্ড দে আর ইমমিসিবল, দে আর ইমমিসিবল। এটা আর এটা দুইটা সলভেন্ট এখানে, সলভেন্ট ওয়ান সলভেন্ট টু, ঠিক আছে? যেটা কিনা এই দুইটা সলভেন্ট ইমমিসিবল, অর্থাৎ তারা কিন্তু মিশে নাই, দেখো তাদের মধ্যে বর্ডার আছে, এদের মধ্যে বর্ডার আছে। ওকে, তাহলে আমি I have prepared I have prepared a mixture, I have prepared a mixture of two solvents, solvent 1 solvent 2, and these are immiscible, তারা কি মিশবে না এমনটা। আচ্ছা, সেটা কখন পসিবল? তার মানে কি একটা অর্গানিক সলভেন্ট আর একটা ওয়াটার সলভেন্ট, একটা অর্গানিক সলভেন্ট আনাদার ওয়ান কি ওয়াটার সলভেন্ট, তার কারণে কি হয় নাই, এরা একসাথে মিশে যায়নি। ওকে, সো তার মানে একটা পোলার সলভেন্ট আর একটা হচ্ছে নন পোলার সলভেন্ট, একটা পোলার সলভেন্ট আর একটা হচ্ছে নন পোলার সলভেন্ট। ওকে, ফাইন। এখন ধরো এ আর বি, এ এন্ড বি, ঠিক আছে? তো এ আর বি থেকে আমি এ বি কে, এ আর বি এর মধ্যে কে আমি কি করব, সেপারেট করব। আচ্ছা দেখো, তো এ বি থেকে আইদার এ অর বি কোনো একটা সেপারেট হবে, আইদার এ অর বি। আচ্ছা, তোমরা একটা ডেফিনেশনের সময় ফলো করছো যে বলা হয়েছিল কি সুইটেবল সলভেন্ট, সুইটেবল সলভেন্ট। আসলে কি সুইটেবল সলভেন্ট কি, এটা এক্সপেরিমেন্টাল, মানে অর্থাৎ এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে কার জন্য কে সুইটেবল, ঠিক না? তো দ্যাট ওয়াজ ওয়ান ফ্যাক্ট, যে ওটা তো সুইটেবল, তো এটা এক্সপেরিমেন্টেড, অর্থাৎ এক্সপেরিমেন্ট করে দেখা হয়ে গেছে যে কার জন্য কোনটা সুইটেবল, এবং আমরা ল্যাবরেটরিতে সেভাবেই পরে ইউজ করি, তাই না? তো যাই হোক, আসো আমরা শুধু কনসেপ্টটা শেয়ার করতেছি। কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আমরা যখন কি করব, এই এবি কে এখানে মিক্স করব, এবি কে যখন এ আর বি, এটাকে যখন কি করব, এই দুইটা সলভেন্টের সাথে মিক্স করব, এবং এটা অনেকটা কি করব জানো, এটা শেক করব, ঢাকাবো, ঢাকাবো মানে এবিটাকে ওদের ওই ওই এই এটার মধ্যে নিব, অ্যাড করব, করে ঢাকাবো একদম। মনে করো উপর টুপর করে, যেরকম কি বানায় জানো, শরবত টরবত বানায় না রাস্তাঘাটে, দুইটা গ্লাস দিয়ে একটা গ্লাসের থেকে আরেক গ্লাসে নেয়, এরকম নাড়াচাড়া করে তারপরে তোমাকে দেয়, মিক্সার করে ঠিক মতো। অথবা তোমরা বিভিন্ন অনেক সময় বলে না 7 কালারের চা, 3 কালারের চা, বিভিন্ন রকম কালারের চা, এরকম ধরো মিশানোর পরে আবার ওই কালারের লেয়ার গুলো হয়ে যায়। তো যাই হোক, আমরা এরকম কি করবো, মিক্স করে ফেলবো, এটাকে এর সাথে মিক্স করে ফেলবো। তো মিক্স যখন করব তখন সে একটা রুল ফলো করবে, যখন মিক্স করব তখন সে একটা রুল ফলো করবে, ওটাকে বলে নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল। ওটাকে বলে নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল, নার্নস্টের ডিস্ট্রিবিউশন ল, ঠিক আছে? তো নার্নস্ট ল অফ ডিস্ট্রিবিউশন অর নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল। আসো যে নার্নস্ট ডিস্ট্রিবিউশন লটা কি। when a solute is added
with two immiscible solvents, then the solute will be distributed into the two solvents such a way then that the ratio of concentration in both solvents remain constant. এই হচ্ছে নার্নস্ট ল অফ ডিস্ট্রিবিউশন। নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল, নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল অর নার্নস্ট ল অফ ডিস্ট্রিবিউশন। তাহলে কি মেনশন করবা এটা যখন জানতে চাইবে যে when a solute is added, a b, মানে আমরা একজনকে চিন্তা করতেছি এখানে মিক্সচার এ বি, বাট আমরা এর মধ্যে কোনো একজনকে ইন্ডিকেট করতেছি, কোন একটা সলিউটকে ইন্ডিকেট করতেছি। when a solute is added to immiscible solvent, এই যে two immiscible solvent, then the solute a অথবা b will be distributed into two solvent, অর্থাৎ সে কি হবে সলভেন্ট 1 এও যাবে কিছু, সলভেন্ট 2 তেও যাবে কিছু, অর্থাৎ সে সলভেন্ট 1 এর মধ্যেও যাবে কিছু, সলভেন্ট 2 তেও যাবে কিছু। ডিস্ট্রিবিউটেড ইনটু টু সলভেন্টস such a way, এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে that the ratio, অর্থাৎ সেখানে একটা রেশিও থাকবে না যেখানে কতটুকু যাবে এখানে কতটুকু যাবে, তার একটা রেশিও থাকবে না। রেশিও অফ কনসেন্ট্রেশন ইন বোথ সলভেন্ট, অর্থাৎ এই দুইটা কনসেন্ট্রেশন যে বোথ সলভেন্টে রিমেইন কনস্ট্যান্ট, কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ তুমি এফ এ বা বি, এই দুইটা এফ অথবা বি কোনো একটা, এই দুইটার মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যে তাদের কনসেন্ট্রেশন রেশিওটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ তুমি মনে করো যতই এটাকে উপর নিচ করো, আপস এন্ড ডাউন করো, যতই শেক করো, ঘুরে ঘুরে সে আবার ওই রেশিওতে চলে আসবে। আবার কি হবে সেই ওই যে বললাম 7 রঙের চা, সেই রকম যে তুমি যতই নাড়াচাড়া করো দেখবে যে ওইভাবে সেই লেয়ার তৈরি করে ফেলছে আবার। এটা অনেকটাই তাই। তার মানে হচ্ছে এইখানে যেভাবে সে ডিস্ট্রিবিউট হবে, তুমি যত বার এটাকে শাফল করো দেখা যাবে যে ওই আগের ডিস্ট্রিবিউশনেই সে চলে আসবে, সে ঠিক আগের ডিস্ট্রিবিউশন চলে আসবে, কারণ এটা কনস্ট্যান্ট, এটা তার নেচার, যেটা রিমেইন কনস্ট্যান্ট, এটা হচ্ছে নার্নস্ট ডিস্ট্রিবিউশন ল, এটা হচ্ছে নার্নস্টের ডিস্ট্রিবিউশন ল। তার কারণে মনে করো এই সলভেন্ট 1 এ কারো একটা কনসেন্ট্রেশন C1 ধরলাম, আর এখানে ধরলাম হচ্ছে সেটা C2। সলভেন্ট 1 এ কারো কনসেন্ট্রেশন C1 এন্ড সলভেন্ট 2 তে তার কনসেন্ট্রেশন হচ্ছে C2। তাহলে ডিস্ট্রিবিউশন এখানে একটা ভ্যালু আছে সেটা বলে কেডি। কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট, কেডি হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট, ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বলে কেডি। আর কেডি ইজ ইকুয়াল টু C1 বাই C2, কেডি ইজ ইকুয়াল টু কি C1 বাই C2 অর নো প্রবলেম C2 বাই C1। তার মানে C1 বাই C2 ভাইস ভার্সা, C2 বাই C1 রিমেইন কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট। তো এই হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন পার্ট। তাহলে সলভেন্ট এক্সট্রাকশন পার্ট মানে হোয়াট ইজ সলভেন্ট এক্সট্রাকশন, followed by uses, followed by principle, followed by distribution law, and concept কি and what is KD over here. Okay, so এই হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। তো বলেছিলাম না যে কালকে এর জন্য 10 to 15 মিনিট লাগবে, তো ফিনিশ। কালকেও চাইলে শেষ করা যেত,
কিন্তু ইচ্ছে করে রেখে দিলাম যে থাক আজকেই ডিসকাস করি। তাহলে এই হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি, ওকে। তো আসো আমরা we are going to start chromatography, chromatography। আচ্ছা, ক্রোমা, ক্রোমা, ক্রোমা means কালার। তো ক্রোমা মানে হচ্ছে কালার। ক্রোমা আসছে কোথা থেকে? ক্রোমা হচ্ছে কালার, ওকে। তো ফার্স্ট অফ অল ক্রোমা হচ্ছে কালার। আর একটা ওয়ার্ড কি আছে এর সাথে? গ্রাফ, গ্রাফ। তো গ্রাফ মানে কি? গ্রাফ মানে হচ্ছে পিকচার বা এরকম আর কি বলতে পারি। তাহলে ক্রোমাটোগ্রাফ মানে কি? কালার পিকচার, মানে এমন নাটক কি দাঁড়ায় না? তো সেখান থেকে আসছে ক্রোমাটোগ্রাফি, chromatography, okay। So what is the definition of chromatography? What is called chromatography? What is called chromatography? Okay, fine। দেখো কি বলবো। When a mobile phase, when a mobile phase, okay, when a mobile phase is passed through a stationary phase, তার মানে একটা মোবাইল ফেজ পাস করবো একটা স্টেশনারি ফেজের ভিতর দিয়ে, হ্যাঁ। When a mobile phase is passed through a stationary phase, when a mobile phase is passed through a stationary phase, then the components of a mixture, component of a mixture moves in different rates. This is called chromatography, chromatography। এই হচ্ছে chromatography definition। I mentioned earlier, আমি কিন্তু এই কথাটা বলেছি যে ডেফিনিশন ইজ আ পেইন। ডেফিনিশন অনেক সময় আমাদের কমফোর্টেবল ডেফিনিশন থাকে না, আমরা স্যাটিসফ্যাক্টরি ডেফিনিশন বা মনে রাখার মতো ডেফিনিশন, ল্যাঙ্গুইস্টিক ডেফিনিশন যেটাকে বলে, হ্যাঁ, যে এমন একটা ডেফিনিশন যেটা দিয়ে আমি এই কনসেপ্টটাতে আসতে পারি, মানে আমি যেন এই কনসেপ্টটাতে কি হতে পারি, অ্যাড হতে পারি। ফার্স্ট টাইপ অফ ডেফিনিশন, যেন আমি কনসেপ্টটার ভিতরে আসতে পারি। আমাকে ডেফিনেশন এমন ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে যেন ডেফিনেশনই আমাকে কনসেপ্টের মধ্যে নিয়ে আসে। and I always try this। there is many ways of take definition, অনেকগুলো ওয়ে আছে, বাট তোমরা চিন্তা করো যে সোফার আমি যতগুলো ডেফিনেশন লিখছি সবগুলো ডেফিনেশন কি করছে, তোমাকে ওয়ান স্টেপ এহেড নিয়ে আসছে টু এন্ট্রি দা কনসেপ্ট, কনসেপ্টের মধ্যে আসার পথে তৈরি করে দিচ্ছে তোমাকে, ওকে। So this is the definition of chromatography। কি হলো? when a mobile phase is passed through a stationary phase, then the component of a mixture move in different rates। এই হচ্ছে গিয়া তোমার ক্রোমাটোগ্রাফি। নিশ্চয়ই বুঝো নাই, কিচ্ছুই বুঝো নাই জানি, কিন্তু সোফার এটুক বুঝো যে একটা মোবাইল ফেজকে পাস করবো হচ্ছে একটা স্টেশনারি ফেজের ভিতর দিয়ে, তবে যখন সে যাবে, যাবার সময় কম্পোনেন্ট অফ এ মিক্সচার, অর্থাৎ একটা মিক্সচার এর যে কম্পোনেন্ট আছে তাদের মুভ করবে, তারাও মুভ করবে। কার সাথে মুভ করবে? মোবাইল ফেজের সাথে। মোবাইল ফেজের সাথে এরা মুভ করবে, তবে মুভ করার সময় এদের রেটটা কি থাকবে না, একরকম থাকবে না। দ্যাট মিনস রেটটা কি থাকবে? ডিফারেন্ট রেট থাকবে। তো ব্যাপারটা অনেকটা এরকম। মোবাইল ফেজ মানে
হ্যাঁ বলতেছি বলতেছি মনে করো তোমরা ধরো যে এইখানে অনেকগুলো পিঁপড়া আছে মনে করো, হ্যাঁ, জড়ো হয়ে থাকে না পিঁপড়ারা একসাথে, মনে করো এক জায়গাতে সবগুলো পিঁপড়া এখানে জড়ো হয়ে আছে, তারপর হ্যাঁ, তো অনেক পিঁপড়া এখানে, আর ধরো পিঁপড়া, হ্যাঁ, অনেক পিঁপড়ারা বসে বসে হয়তো এখানে একটা মিষ্টি জাতীয় কিছু আছে, আরাম করে সবাই খাচ্ছিল, সব পিঁপড়া এক জায়গায় হয়ে আছে, ঠিক আছে, তুমিও মাশাল্লাহ, হ্যাঁ কি করলা, একটু কি করলা, পানি ঢেলে দিলা, কি করে দিলা, একটু পানি ঢেলে দিলা, কথা বুঝতে পারছো, পানি ঢেলে দিলা, তাইলে কি হলো, এই পানিটা কি হবে, এদের উপর দিয়ে যাবে না, মানে পানিটা ধরো তুমি পানিটা স্প্রে করছো, পানি ওয়াটার স্প্রে করছো, তুমি পানিটা স্প্রে করছো, তো পানিটা কি হবে, এদিক দিয়ে পাস হয়ে যাবে, পানিটা পাস হয়ে যাবে, পানিটা পাস হয়ে যাবে, তখন কি হবে বলতো, ওই পিঁপড়াগুলার কি হবে, পিঁপড়াগুলার কি হবে, সরে যাবে স্যার ওখান থেকে। মানে এই পানির সাথে সাথে ভাসতে থাকবে না তারা, অর্থাৎ পানির সাথে সাথে তারাও তো যাবে, ঠিক আছে, পানির সাথে সাথে যাবে, কিন্তু খেয়াল করবা যে যখন এরা যখন এই পানির সাথে ভাসতে থাকবে, তখন দেখা যাবে যে কিছু পিঁপড়া গুলা একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা ওখানে, একটা বেশি চলে গেছে, একটা মাথায়, একটা এখানে, একটা, মানে সব পিঁপড়া তখন কিন্তু কি না, এক একটা এক এক জায়গায় আছে, অর্থাৎ তারা ছড়ায় গেছে, তারা কি হয়ে গেছে, ছড়িয়ে গেছে অনেকটা, ছড়িয়ে তারা আগে পরে হয়ে গেছে, কিছু সামনে, কিছু পিছনে, কিছু মাঝখানে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, অর্থাৎ কেউ খুব বেশি আগে সামনে, কেউ পিছনে, কেউ তারও পিছনে, অর্থাৎ একসাথে সব ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে, ছড়ায় গেছে। আচ্ছা, তাহলে এবার আসো, আমার মোবাইল ফেস কোনটা, বলো, মোবাইল ফেস, আমি যে এখানে বললাম মোবাইল ফেজের কথা, ঠিক আছে, ওয়াটার হবে না স্যার? ওয়াটার। আটার হলো মোবাইল ফেস, হ্যাঁ, আর স্টেশনারি ফেস, পিঁপড়াগুলো স্যার, অ্যান্ট। না না, পিঁপড়া স্টেশনারি ফেস তাহলে না, স্যার সুইট এটাকে স্যার। আমি সুইটও না, আমি কি বলি, মানে এটাই একটা ব্যাপার যে তোমাদের কাছ থেকে অ্যান্সারটা এর জন্য চাইতে চাইছিলাম, এখানে কয়টা জিনিস আছে, তিনটা আলাদা জিনিস, মোবাইল ফেস সে একজন, আর স্টেশনারি ফেস সে আরেকটা, আর মিক্সচার সে আরেকটা, তাইলে ওয়াটারটা হচ্ছে আমার মোবাইল ফেস, পিঁপড়ারা হচ্ছে আমার কম্পোনেন্ট, আর পিঁপড়ারা ধরো এটা কি, ধরো এই পিঁপড়ারা কিসে ছিল, ফ্লোরে, কিসের উপরে ছিল, তারা কনক্রিটের ফ্লোরে, ধরো তারা ফ্লোরের উপরে ছিল, মাটিতে ছিল, তাহলে মাটি বা ফ্লোর যেটা, সেটা স্টেশনারি ফেজ, কারণ ওই মাটি বা ফ্লোর কি কোথাও যাবে, মাটি বা ফ্লোর কি আছে ওখান থেকে সরবে, ঠিক না, তো যে মাটিটা আছে কিংবা ফ্লোর যেটা, সিরামিক যেটা বলো যে ফ্লোর, কনক্রিটের যে ফ্লোর, সেই ফ্লোরটা হলো স্টেশনারি, অর্থাৎ ফ্লোর তো আর যাবে না, অর্থাৎ ফ্লোর কি করছে, ওই কম্পোনেন্টদেরকে জায়গা দিছে, ফ্লোর কি জন্য আসছে, ফ্লোরটা কি কাজের আমার, কেউ কম্পোনেন্ট গুলো ফ্লোরে রাখা আছে, তো ফ্লোরটা হলো স্টেশনারি, ফ্লোর হচ্ছে স্টেশনারি, পিঁপড়ারা কম্পোনেন্ট, আর ওয়াটার হলো মোবাইল ফেজ, তখন এই মোবাইল ফেজটা যখন এই স্টেশনারি ফেজের থ্রুতে যাবে, যাওয়ার সময় যে কম্পোনেন্টটা তার সামনে পড়বে, সেই কম্পোনেন্টদেরকে সে কি করে দিবে, আলাদা করে দিবে, আলাদা করে দিয়ে তাদের আলাদা হয়ে যাবে কেন, কারণ এই যাওয়ার সময় মোবাইল ফেজের সাথে যখন তারা যাবে, এই যাওয়ার সময় তারা একই রেটে যাবে না, ইকুয়াল রেটে যাবে না, তো যখন ইকুয়াল রেটে না যাবে তখন তারা সামনে পিছনে হয়ে যাবে, ঠিক তাই মনে করো যে এটা পিঁপড়া দিয়ে এক্সাম্পল দিচ্ছি বলে, মনে করো পিঁপড়া না হয়ে অন্য কিছু হলে হয়তো ভালো হতো, কিন্তু পানি দিয়ে তো পিঁপড়ার এক্সাম্পল আমার জন্য ভালো মনে হয়েছে, এখন মনে করো এখানে এক একজনের পিঁপড়া, কোনোটা হচ্ছে আনিলার পিঁপড়া, কোনোটা কাফিনের পিঁপড়া, কোনোটা ইশিকার পিঁপড়া, মানে পিঁপড়া পালো মনে করো তোমরা, যে কার কোন পিঁপড়া, হ্যাঁ, তো সব একসাথে যখন আছে, তখন কার পিঁপড়া কোনটা বোঝা যাচ্ছিল না, কথা বুঝতে পারছো, আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে কার পিঁপড়া কোনটা, তখন কি হয়েছে, এদেরকে যখন আলাদা করা গেছে, তখন আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে কোনটা কার পিঁপড়া, আইডেন্টিফাই করা যাচ্ছে যে কোনটা কার পিঁপড়া, কথা বুঝতে পারছো, তো দ্যাট ক্রোমাটোগ্রাফি হচ্ছে আইডেন্টিফিকেশন, ক্রোমাটোগ্রাফিটা কি, আইডেন্টিফিকেশন মেথড, ক্রোমাটোগ্রাফি হচ্ছে আইডেন্টিফিকেশন মেথড, অন্য যা আজকে এইটার আগ পর্যন্ত যতগুলো ছিল সব ছিল সেপারেশন প্রসেস,
পিউরিফিকেশন প্রসেস, কিন্তু ক্রোমাটোগ্রাফি হলো আইডেন্টিফিকেশন মেথড। এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মেথড, অর্থাৎ এই সাহায্যে আমরা আইডেন্টিফাই করি। এখানে কোনো পিউরিফিকেশন করি এটা পিউরিফাই করি, কিন্তু পারপাসটা পিউরিফাই না। এখানে তোমার এমনি পিউরিফাই হবে, মানে সেপারেশন মানে তো পিউরিফিকেশন। তাহলে ঠিক আছে, যেখানে সেপারেশন হবে পিউরিফিকেশনও হবে, তবে এটার মেইন এইম হচ্ছে যে এটা আইডেন্টিফিকেশন। মেইন এইমটা হচ্ছে এটার আইডেন্টিফিকেশন। তাহলে ক্রোমাটোগ্রাফিকে তাহলে আমরা কোন অ্যাঙ্গেল থেকে দেখবো, যেটা আইডেন্টিফাই করা বা আইডেন্টিফিকেশন। হ্যাঁ, ওকে। সো এবার আসো যে আমরা যদি দেখতে চাই যে এটার ক্লাসিফিকেশন, ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশন, ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশনটা কি? ক্রোমাটোগ্রাফি মেইনলি হচ্ছে টু টাইপ। ক্রোমাটোগ্রাফি হচ্ছে মেইনলি টু টাইপ। তার ওয়ান টাইপ হচ্ছে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি। তার ওয়ান টাইপ হচ্ছে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি। অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি যেটা, অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি যেটা, সেটার হলো স্টেশনারি, স্টেশনারি স্টেশনারি হলো সলিড, আর মোবাইল হলো লিকুইড। তাহলে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি হচ্ছে ওয়ান টাইপ অফ ক্রোমাটোগ্রাফি। অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি হচ্ছে ওয়ান টাইপ অফ ক্রোমাটোগ্রাফি যেটাতে কিনা স্টেশনারি যে ফেজটা ওটা সলিড, আর যেটা মোবাইল ফেজ সেটা লিকুইড, যেটা তোমরা এখন পর্যন্ত দেখলা। তাহলে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি হচ্ছে মানে হলো যে তার স্টেশনারি ফেজ কি থাকবে, সলিড, আর তার যে মোবাইল ফেজ সেটা হবে লিকুইড। স্টেশনারি ফেজ সলিড এন্ড মোবাইল ফেজ লিকুইড। অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল কি? অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল হলো কলাম ক্রোমাটোগ্রাফি। স্যার এটা কি অ্যাবসর্পশন না, এ বি না হ্যাঁ, স্যার? ও হ্যাঁ, ওই অ্যাড ডেক্সের একটা অভ্যাস, অ্যাবজর্পশন। হ্যাঁ, তাহলে দেখো, একটা হচ্ছে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, যেটা সেটা হচ্ছে যে কলাম ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, তাহলে একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এন্ড অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ সলিড, মোবাইল ফেজ সলিড। তাহলে তোমাকে যদি আমি এটা এভাবে বলি যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ কি, কলাম ক্রোমাটোগ্রাফিতে মোবাইল ফেজ কি, তার মানে কি, যেহেতু কলাম ক্রোমাটোগ্রাফি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, তাহলে তার স্টেশনারি সলিড হবে এন্ড মোবাইলটা লিকুইড হবে। কলাম ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্ট ফর্মে সিসি বলে। সিসি মানে কলাম ক্রোমাটোগ্রাফি। নাম্বার টু, আরেকটা আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আরেকটা আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, যেটাকে শর্ট ফর্মে বলবে টিএলসি। টিএলসি মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। টিএলসি মনে করবা, এটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। তো এটাও অলসো অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, এটাও অলসো কি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড টাইপ, আরেকটা টাইপ অফ ক্রোমাটোগ্রাফি, সেটা হচ্ছে এরকম। সেকেন্ড টাইপ যেটা, সেটাকে বলা হয় পার্টিশন ক্রোমাটোগ্রাফি। ওটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। অ্যাবজর্পশন, পার্টিশন, অ্যাবজর্পশন, পার্টিশন। তো এটার সেকেন্ড টাইপটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। পার্টিশন ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি, লিকুইড, মোবাইল, তাও লিকুইড। তো পার্টিশন ক্রোমাটোগ্রাফি যেটা, পার্টিশনের স্টেশনারি, লিকুইড, মোবাইলও কি লিকুইড। তবে এখানে একটু বলে নেই, লিকুইড হতে পারে, গ্যাসও হতে পারে। তাহলে পার্টিশন ক্রোমাটোগ্রাফি মানে স্টেশনারি লিকুইড, তবে এটা মোবাইল ফেজ লিকুইডও হতে পারে, গ্যাসিয়াসও হতে পারে। তাহলে এটা হচ্ছে কি পার্টিশন ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি। ফর এক্সাম্পল পেপার ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি, তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি কোন টাইপের? পার্টিশন। পার্টিশনের এক্সাম্পল কি? পেপার। দেখছো, ভাইস ভার্সা। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি যেটা, সেটা পিসি।
তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি। আর আরেকটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। গ্যাস ক্রোমাটোগ্রাফি মানে ক্রোমাটোগ্রাফির নামই হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, যেটা হচ্ছে জিসি। তাহলে মেইন টু টাইপ অফ ক্রোমাটোগ্রাফি। ওয়ান টাইপ হচ্ছে অ্যাবজর্পশন, অ্যানাদার টাইপ হচ্ছে পার্টিশন। অ্যাবজর্পশন এক্সাম্পল কলাম ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর পার্টিশনে হচ্ছে গিয়া পেপার ক্রোমাটোগ্রাফি এন্ড গ্যাস ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমরা একটা ক্রোমাটোগ্রাফির নাম একটু জেনে রাখো, যে এইচপিএলসি। এইচপিএলসি খুব পপুলার এখনকার সময়। এটা এইচপিএলসি হলো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো এটার অনেক সময় দেখবা যে অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম জানতে চাইবে, এটার অ্যাব্রিভিয়েশন অর ফুল ফর্ম জানতে চাইবে যে এইচপিএলসি মানে কি। তো এইচপিএলসি মানে কি, তো দ্যাট রিমেম্বার এইচপিএলসি হবে কি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে ফর্ম অফ এইচপিএলসি। এটা হচ্ছে ফর্ম অফ এইচপিএলসি, রিমেম্বার। হ্যাঁ, অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির মধ্যে আমি কলাম বুঝাবো, পার্টিশনের মধ্যে পেপারটা বুঝাবো। ঠিক আছে, দুই দিক থেকে দুইটা বুঝাই। তাহলে অ্যাবজর্পশন টাইপটা বোঝা হয়ে যাবে, পার্টিশন টাইপটা বোঝা হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তার মানে আমরা ডিসকাস করবো এখন প্রসেসটা। হ্যাঁ, প্রসেস ডিসকাস করবো আমরা। ওকে, তো কলাম ক্রোমাটোগ্রাফি। স্যার এগুলা এক্সামে কিরকম ভাবে আসে? এক্সামে আসে বলতে তোমার হচ্ছে সিকিউতে পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে একবার এসেছিল। হ্যাঁ, পেপার ক্রোমাটোগ্রাফিতে যাইনি এখনো, ওখানে বুঝতে পারবা যে কেন সিকিউর জায়গা আছে। আর মেইনলি হলো এমসিকিউ। আর এ টাইপ বি টাইপ কোশ্চেন, এ টাইপ আছে বি টাইপ আছে, আমি শেষ করে দিব এ টাইপ কোনটা ছিল, এর মধ্যে বি টাইপ কি ছিল। আর এমসিকিউ এমসিকিউ এ টাইপ বি টাইপ এমসিকিউ, তবে এখানে একটা ছোট্ট সি টাইপ আছে, আমি দেখাবো। পেপার ক্রোমাটোগ্রাফিতে একটা সি আছে, ডি নাই, একটা সি আছে পেপার ক্রোমাটোগ্রাফিতে। ওকে, তো দেখো কলাম ক্রোমাটোগ্রাফি ফার্স্টে দেখাই। হ্যাঁ, কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফিটা কি? আচ্ছা, তো দেখো কলাম ক্রোমাটোগ্রাফি এই জন্যই বলা হয় যে এখানে একটা কলাম ইউজ হয়। এরকম একটা জার ইউজ হয়। মনে করো টেস্ট টিউব, একটা গ্লাসের জার, যেভাবে বলো না কেন, এটা কলাম ইউজ হয় এটাতে। তো এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি বলার কারণ। তো এটাই হচ্ছে সেই কলাম। ওকে, এটা হচ্ছে দ্যাট কলাম। আচ্ছা, এই কলামে কি থাকে, এই যে এগুলো হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ এই অংশটুকু হচ্ছে এই কলামের স্টেশনারি ফেজ। এই কলামের এই পার্টটুকু হচ্ছে স্টেশনারি ফেজ। তো এইখানে যে স্টেশনারি ফেজ আছে এদেরকে বলা হয় ইলুয়েন্ট। কি বলে? ইলুয়েন্ট। ওকে, ইলুয়েন্ট। আর এখানে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সিলিকন ডাইঅক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড। তাহলে রেডি থাকো এমসিকিউর জন্য। কি হবে এমসিকিউটা? এমসিকিউটা হবে যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ কোনটা, মানে স্টেশনারি ফেজে কি ইউজ হয়, অথবা ইলুয়েন্ট হিসেবে কি ইউজ হয়। ইলুয়েন্ট কি? তাহলে সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সিলিকন ডাইঅক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড এই দুটো হচ্ছে গিয়ে তোমার কলাম ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজ। কলাম ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজ আমরা কি বলেছিলাম, যে কলাম ক্রোমাটোগ্রাফির যে স্টেশনারি ফেজ সেটা কিরকম, কেমন, সেটা কোন স্টেটে, সলিড না? কি বলেছিলাম যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ সলিড, এন্ড স্টেশনারি ফেজ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অর সিলিকন ডাইঅক্সাইড। এটা তোমার ইউজ করা হয় হচ্ছে গিয়া
স্টেশনারি ফেজ হিসেবে। তাহলে এই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজ নাম্বার 1। নাম্বার 2, হচ্ছে এই যে এইটা এইটা হইতেছে যে মিক্সচার। এটা হচ্ছে কি মিক্সচার, যেটাকে তুমি সেপারেট করবা। এটা হচ্ছে সেই মিক্সচারটা, তার মানে স্টেশনারি ফেজের আপে, ঠিক আছে, স্টেশনারি ফেজের আপে কি আছে, মিক্সচারটা আছে, মিক্সচার আছে, দেন মিক্সচার আছে। আচ্ছা, এরপরে তুমি কি করবা, এখানে সলভেন্ট অ্যাড করবা। কি অ্যাড করবা, সলভেন্ট অ্যাড করবা, সলভেন্ট। ওকে, সলভেন্ট অ্যাড করবা। এখন মনে করো মিক্সচার এ বি আছে, যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা কি, মনে করো ওর মধ্যে কি আছে, এ আছে আর বি আছে। মিক্সচারের মধ্যে কি আছে, তোমার এ এন্ড বি, ঠিক আছে। মিক্সচারের মধ্যে কি আছে, এ এন্ড বি। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, একটা মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে, নয়তো আমার কল দিয়ে দিতে পারে, আবার দিতে পারে। ওকে, সো তাহলে এবার কি, এটা হলো মিক্সচার এ বি, আর এটা হচ্ছে তোমার সলভেন্ট। ওকে, তো তুমি সলভেন্ট অ্যাড করতেছো, তাহলে তোমরা কি করতেছো, এখানে সলভেন্ট অ্যাড করতেছো। ওকে, সলভেন্ট অ্যাড করছো, ঠিক আছে। তাহলে সলভেন্ট অ্যাড করতেছো, সলভেন্ট যখন তোমার ট্রাভেল করবে, সলভেন্ট ট্রাভেল করবে না, সলভেন্ট দিবা, সলভেন্ট কি হবে, ট্রাভেল করবে না, ঠিক না, এটা ট্রাভেল করবে। যখন সলভেন্ট ট্রাভেল করবে, সলভেন্ট কি হবে, এদিক দিয়ে পাস হতে থাকবে, পাস হতে থাকবে। তো পাস হওয়ার সময় পথে কে থাকবে, আর পথে কে থাকবে, মিক্সচারটা থাকবে, আর মিক্সচারটা কি এ বি। আচ্ছা, এখন মনে করো যে এ আর বি যখন মুভ করবে এই সলভেন্টের সাথে সাথে, মানে সলভেন্ট মুভ করবে, এ বিও মুভ করবে, সলভেন্ট মুভ করবে, এ বিও মুভ করবে। কিন্তু দেখা যাবে কি, ধরো সলভেন্ট তো ধরো এখানে চলে আসছে, ধরো কথার কথা, সলভেন্ট এখানে চলে আসছে, তো সলভেন্ট এখানে আসছে, আর অন্যদিকে যে এ আর বি যেটা, এরা কিন্তু একসাথে ছিল, এ আর বি এতক্ষণ পর্যন্ত। তো দেখা যাবে কি যে তোমার কোন একটা জায়গায় এসে এ থেমে যাবে, আরেক জায়গায় এসে বি, মানে একটা জায়গায় কি হবে, এ থাকবে, আর একটা জায়গায় বি থাকবে। তার মানে হলো যে এ সে কতটুকু ট্রাভেল করছে, এতটুকু, যে বি সে কতটুকু ট্রাভেল করছে, এতটুকু, আর সলভেন্ট যে সে কতটুকু ট্রাভেল করছে, এতটুকু, ঠিক আছে। তাহলে সলভেন্ট আস্তে আস্তে এখানে আসছে, বি এই পর্যন্ত আসছে, এ এই পর্যন্ত আসছে। তার মানে আমি যে বলেছিলাম যে দুইজন একই রেটে আসতে পারবে না, মানে দুইটা রেট একরকম হবে না। ওকে, তার মানে হচ্ছে তখন কি হয়ে যাবে, তারা একসাথে ছিল ঠিকই, কিন্তু এখন কিন্তু তারা কি হয়ে গেছে, তোমার ফ্রন্ট বিহাইন্ডে হয়ে গেছে, আগে পিছু হয়ে গেছে এখন তারা, ঠিক আছে, তারা আট পিস হয়ে গেছে। তো এটার কারণ কি বলবো আমি, কেন এমনটা হবে, বা কার কে আগে যাবে কে পরে যাবে, সেটা হচ্ছে সাপোজ যদি তোমার সলভেন্টটা পোলার হয়, যদি তোমার সলভেন্টটা কি হয়, পোলার হয়, সাপোজ জাস্ট ইমাজিন করো যে তোমার সলভেন্ট হচ্ছে পোলার নেচারের, এন্ড পোলারিটি ধরো এ আর বি এর মধ্যে কোনোটা হাইপোলার হবে, কোনোটা নন লো পোলার হবে, ঠিক না। সলিউটটা হচ্ছে পোলার, সলিউট কেমন, পোলার, সলিউট হচ্ছে পোলার। আর তোমার যে এডি, এদের পোলারিটি,
এ এন্ড বি এর মধ্যে পোলারিটি কারো কম কারো বেশি, কোনটা লো পোলার কোনটা হাই পোলার, কোনটা লো পোলার কোনটা হাই পোলার। এখন প্রশ্ন হচ্ছে আমার যখন বি এগিয়ে গেছে এ পিছায় গেছে, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে এ বেশি পোলার? এইখানে এ বেশি পোলার, কে বেশি পোলার? এ। তার মানে যে বেশি পোলার সে কম ট্রাভেল করছে, এটাই বুঝাচ্ছে। যে বেশি পোলার সে কি হয়েছে, কম ডিস্টেন্স যেতে পারে, আর যে কম পোলার সে বেশি ডিস্টেন্সে যেতে পারে। এটার কারণ কি? মনে করো এইটা হচ্ছে তোমার একটা ট্র্যাক, যেদিক দিয়ে তুমি দৌড়াবা। এটা হচ্ছে একটা রানিং ট্র্যাক, রান করবে কে? এ করবে বি, এ বি দুইটাই রান করবে এর উপর দিয়ে। এ এন্ড বি দুইটাই কি করবে? ওভার দিস ট্র্যাক রান করবে, দুইটাই কি হবে? ওভার দিস ট্র্যাক রান করবে। এখন এইটা মনে করো পোলার সারফেস, এটা হচ্ছে পোলার সারফেস, আর এ হলো হাই পোলার, আর এ হলো লো পোলার। ওকে, তাহলে সারফেস হলো পোলার, এটা হচ্ছে হাই পোলার, আর বিটা হচ্ছে লো পোলার। যখন তারা দৌড় দিবে মানে ছুটবে, এ বি দুইজনই ছুটবে, তখন এইটা হাই পোলার হওয়ার কারণে পোলারের সাথে পোলারের ইন্টারাকশন বেশি হবে, ইন্টারমলিকুলার ফোর্স বেশি হবে, অ্যাট্রাকশন বেশি হবে, পোলারের সাথে পোলারের অ্যাট্রাকশন বেশি হবে। তার মানে পোলারের সাথে হাই পোলারটা পোলারের মধ্যে বেশি অ্যাবজর্ব হয়ে যাবে, বেশি পরিমাণ কি হবে? অ্যাবজর্ব হবে। কিন্তু যেটা লো পোলার সেটা কম অ্যাবজর্ব হবে। তার মানে যেটা হাই পোলার সেটা বেশি অ্যাবজর্ব হবে, আর যেটা লো পোলার সেটা কম অ্যাবজর্ব হবে। তাইলে হাই পোলারটা অ্যাবজর্ব হতে 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 তার কি হয়ে যাবে, মানে যেহেতু সে অ্যাবজর্ব হইতেছে, মানে তার মধ্যে ইন্টার অ্যাট্রাকশন বেশি, সারফেসের সাথে তার অ্যাট্রাকশন বেশি, সারফেসের সাথে তার অ্যাট্রাকশন বেশি, সারফেসের সাথে তার অ্যাট্রাকশন কম। সারফেসের সাথে অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে সে বেশি আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। আর যার অ্যাট্রাকশন কম সারফেসের সাথে সে দৌড়ে চলে যাবে। খুব কঠিন আমি জানি, তাহলে বুঝো তাও একটু। তাহলে কি দাঁড়াবে যে সারফেস অর্থাৎ সলভেন্ট যদি পোলার হয়, স্যার অ্যাবজর্ব সলভেন্ট বেশি হচ্ছে। মানে এই যে সলভেন্টটা, তুমি যে এই সলভেন্টটা যেটা যে সলভেন্ট, এই সলভেন্টটা তোমার কি করবে? এই কম্পোনেন্টদেরকে অ্যাবজর্ব করবে, কম্পোনেন্টদেরকে কি করবে? সে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? অর্থাৎ এই কম্পোনেন্টটা সলভেন্টের মধ্যে কি, ওই যে সলভেন্ট এক্সট্রাকশনের কথা বলছিলাম না, এটা অনেকটা তার কাছাকাছি। অর্থাৎ তোমার যে কম্পোনেন্ট আছে এবি, এই এবি কম্পোনেন্টটা কি হবে? এই যে সলভেন্ট, এই সলভেন্টের মধ্যে কি হবে? তারা সলভেন্টে অ্যাবজর্ব হবে। বুঝো না কেন? সলভেন্টটা যাচ্ছে, তারাও যাচ্ছে, তাইলে তারা সলভেন্ট যেই সলভেন্টটা যাচ্ছে, যে কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট গুলো ওই সলভেন্টের মধ্যে কি হবে? অ্যাবজর্ব হওয়ার একটা চান্স থাকবেই, অ্যাবজর্ব হওয়ার একটা চান্স থাকবেই। তো সেক্ষেত্রে কে বেশি অ্যাবজর্ব হবে আর কে কম অ্যাবজর্ব হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়া সলভেন্টের নেচার আর সলিউটের নেচারের উপর, সলভেন্টের নেচার আর সলিউটের নেচারের উপর। সলভেন্ট যদি পোলার হয়, সলভেন্টটা যেহেতু পোলার, তাহলে এখানে আমরা জানি যে এ হচ্ছে বেশি পোলার আর বি হচ্ছে কম পোলার, এ মোর পোলার, বি লেস পোলার। তাইলে যেহেতু সলভেন্ট পোলার, তাহলে এ বেশি অ্যাবজর্ব হবে, বিটা কম অ্যাবজর্ব হবে। এ বেশি অ্যাবজর্ব হবে আর বিটা কম অ্যাবজর্ব হবে। আর যে বেশি অ্যাবজর্ব হবে সে স্লো হয়ে যাবে, আর যে কম অ্যাবজর্ব হবে সে বেশি রানিং থাকবে, সে বেশি রানিং থাকবে। তাহলে যে বেশি অ্যাবজর্ব হবে সে স্লো হয়ে যাবে, আর যে কম অ্যাবজর্ব হবে সে রানিং এ থাকবে। তো দ্যাট তখন কি হবে? এ আর বি নিজেরা, এ আর বি এর ডিসটেন্স হয়ে ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ এ বি এক জায়গা থেকে সরে দুই জায়গায় আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তারা ডিপেন্ড হয়ে যাবে। ওকে, যখন তারা ডিপেন্ড হবে, মজার একটা ব্যাপার বুঝবো আগে, যখন তারা ডিপেন্ড হয়ে যাবে না, এতক্ষণ তো একসাথে ছিল, যখন তারা আলাদা হয়ে যাবে না, যখন তারা আলাদা হয়ে যাবে তখন তাদের যে ইন্ডিভিজুয়ালিটি সেটা প্রকাশ পাবে।
তাদের যে ইন্ডিভিজুয়ালিটি, মনে করো সুগার ওয়াটার, সরি সল্ট ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, তুমি কি আলাদা করতে পারো, বুঝতে পারো, আলাদা আইডেন্টিফাই করতে পারো? পারো না। যদি তুমি ওয়াটারটাকে ইভাপোরেট করে দিলে পরে তুমি বুঝতে পারো যে এটার মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তার মানে কি, ওয়াটারটা তার কাছ থেকে চলে গেছে বলেই কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে তুমি আইডেন্টিফাই করতে পারছো। ওয়াটারটা চলে গেছে বলেই তুমি বুঝতে পারছো যে এখানে একটা সল্ট রিমেইনিং। তার মানে হচ্ছে একটা মিক্সচারের মধ্যে অনেক সময়, তার কম্পোনেন্ট গুলোকে ধরা যায় না যে এর মধ্যে কি কি আছে, বাট তারা যখন আলাদা হয়ে যায়, যখন তারা তাদের ক্যারেক্টার শো করতে পারে, যখন তারা তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার শো করতে পারে, তখন তাদেরকে চেনা যায়। যখন এবি আলাদা হয়ে গেছে তখন আমি চিনতে পেরেছি এটা কি বিটা কি। তো এই চিনতে পারার কাজটা করেছে এই প্রসেস দিয়ে, যেটাকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তো এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ, কম্পোনেন্ট সেপারেট হবে। কেন সেপারেট হবে? কারণ সলভেন্ট এসে ডিজলভ হবে, কিন্তু ডিজলভ হবে যখন মানে সলভেন্ট এসে অ্যাবজর্ব হবে, সেটা এই দুইজন সমান অ্যাবজর্ব হবে না। যেহেতু ইকুয়ালি অ্যাবজর্ব হবে না, তো তারা যখন ট্রাভেল করবে তখন তাদের রেটটাও কি থাকবে না, একই থাকবে না। কেউ স্লো হবে, কেউ ফাস্ট হবে। এই স্লো ফাস্টের কারণে যখন তাদের মধ্যে ডিসটেন্স তৈরি হয়ে যাবে, তারা একটা আরেকটা থেকে আলাদা হয়ে যাবে। যখন তারা সেপারেট হবে, এই সেপারেশন থেকে আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এন্ড দিস ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফিকেশন। অর্থাৎ এই কম্পোনেন্ট কি দিয়ে তৈরি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। যেমন আমি একটু আগে বলে নেই যে এই ক্রোমাটোগ্রাফির ইউজ গুলা কোথায়। সেটাতে ভিটামিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এদের সেপারেশনের জন্য। তাহলে বুঝতে পারতেছো যে এইটা কোন টাইপটা। তার মানে এটার ইউজ কি, ভিটামিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো যেমনটা অনেকটা ডায়াগনস্টিক সেন্টারে দেখো না যে রিপোর্ট দেয় তোমাদেরকে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিক্যাল রিপোর্ট দেয় না, সেইটা করতে দেখছো কখনো? ওটা করতে দেখতে, বা অনেকে ব্লাড টেস্ট করছো, তো দেখ তোমরা জানো যে ব্লাড টেস্ট যারা ফিজিক্যালি দেখছো, যে ব্লাড টেস্ট করতে দেখছো, একটা স্লাইডের মধ্যে রেখে তোমরা দেখছো যে একটা রিয়েজেন্ট অ্যাড করে সেটাকে ছড়ায় দিয়ে তারা বুঝতে পারে যে এটা কোন গ্রুপের ব্লাড। ওটাও একটা টাইপ অফ ক্রোমাটোগ্রাফি, রিমেম্বার। তো ভিটামিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড এইসবগুলোকে আইডেন্টিফাই করতে, বা এদের যে মানে কম্পোজিশন, সেই কম্পোজিশন আইডেন্টিফাই করার জন্য আমরা এই প্রসেস অ্যাপ্লাই করি, ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমা মানে কালারের বিষয়টা আসছে কোত্থেকে? হ্যাঁ, কালারের বিষয়টা আছে। সেটা হচ্ছে যে এবি যখন সেপারেট হবে তখন এ তার আইডেন্টিক্যাল কালার দিবে, বি তার আইডেন্টিক্যাল কালার দিবে। অর্থাৎ কালার, এখানে একটা কালার তৈরি করবে, কথা বুঝতে পারছো? তো এইটা হচ্ছে গিয়ে কলাম ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, আরেকটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা কলাম ক্রোমাটোগ্রাফি থেকে একটা জানলাম অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, আরেকদিকে আছে পেপার ক্রোমাটোগ্রাফি। এখন থিন লেয়ার কোনটা? মানে থিন লেয়ার এই পক্ষে, ঠিক আছে, থিন লেয়ার কলাম ক্রোমাটোগ্রাফির পক্ষে, এই পক্ষে। এবার ওইদিকে আরেকটা, এটা এক্সাম্পল ছিল অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফির টাইপটা এইটা। আর এখন যে টাইপটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পেপার ক্রোমাটোগ্রাফি হলো পার্টিশন ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফি কিভাবে করে দেখো। এটা একটা পেপার, খুব মনে করো মেপে একটা পেপার নেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, এই পেপারটায় মোটামুটি ধরো 1 ইঞ্চি জায়গা রেখে এখানে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়, মানে 1 সেন্টিমিটার, 1 ইঞ্চ না, ঠিক 1 সেন্টিমিটারের মতো। মানে এই অরিজিন থেকে 1 সেন্টিমিটার দূরে, মোটামুটি 1 সেন্টিমিটার দূরে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়, জাস্ট পেন্সিল দিয়েই, কথা হচ্ছে, পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয়। আচ্ছা, দাগ দেওয়ার পরে এইখানে একটা ডট আঁকা হয়, এইখানে একটা ডট আঁকা হয়। ডট মানে কি, আঁকা হয় না ঠিক, মানে ডট মানে হলো স্যাম্পলের একটা ড্রপ এখানে ফেলা হয়, এখানে স্যাম্পলের একটা ড্রপ, ওখানে একটা স্যাম্পলের ড্রপ ফেলা হয় আর কি। হ্যাঁ, ড্রপ ফেলা হয়, ওকে, স্যাম্পলের ড্রপ ফেলা হয় আর কি। দুইটা না, ড্রপ একটা ড্রপ ফেলা হয়।
মানে এটা তোমরা এভাবে এঁকে দিবা বোঝানোর সময়। তার মানে হচ্ছে এটা প্রথমত এটা একটা পেপার, আর এই পেপারটা হচ্ছে গিয়া পেপারের মধ্যে মোটামুটি এদিকে 1 সেন্টিমিটার রেখে একটা পেন্সিল দিয়ে দাগ দেওয়া হয়। দাগ দেওয়ার পরে এই দাগের মাঝখানে কি করা হয়, একটা কালির ড্রপ ফেলা হয় বা একটা ড্রপ ফেলা হয় আর কি। ফেলানোর পরে তারপরে কি করা হয়, এটা একটা হচ্ছে গিয়া ধরো বিকার, এটা একটা বিকার টিকার কিছু একটা গ্লাস, মানে একটা গ্লাস ভেসেল। হ্যাঁ, আর এটাতে ধরো এরকম একটা ইয়ে আছে, রড আছে ধরো, হ্যাঙ্গার, হ্যাঙ্গারের মধ্যে এটাকে কি করা হয়, ধরো হ্যাং করে রাখা হয় পেপারটাকে। ঠিক আছে, পেপারটাকে ধরো হ্যাং করে রাখা। তাইলে এই হচ্ছে গিয়া তোমার পুরো অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এটা একটা গ্লাসের তৈরি একটা বাক্স মনে করো বা একটা জার, এই জারের ভিতরে এটা একটা পেপার, আর এই পেপারটাকে কি করা আছে, হ্যাং করা আছে, অর্থাৎ ঝুলে রাখা আছে পেপারটাকে। আচ্ছা, তারপরে কি করা হয়, এই দিক থেকে সলভেন্ট ঢালা হয়। সলভেন্ট, সলভেন্ট এই যে এখানে যেমন সলভেন্ট ঢালছো না, তো ওখানে এরকম ধরো সলভেন্ট ঢালা হয় আর কি। এই যে সলভেন্ট ঢালা হয়, বুঝছো, সলভেন্ট ঢালা হয়। যেমন সলভেন্ট আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল মনে করো এরকম। সলভেন্টটা ঢালা হইলো, সলভেন্টটা ঢেলে সলভেন্টটাকে কি করা হয়, জাস্ট এই যে দাগটা আছে না, এই দাগের মোটামুটি বরাবর আর কি সলভেন্টটাকে এতটুকু দেওয়া হয়, এই যে এতটুকু, অতটুকু ঢালা হয় আর কি সলভেন্টটা। ঠিক আছে, মানে মানে ওই যে দাগটা তুমি দিছো সেই দাগটা পর্যন্ত, অর্থাৎ ইয়েটা পর্যন্ত, ওই যে সলভেন্টের সলভেন্ট আর যে সলিউটটা তোমার আছে, তোমার যে সলিউটটা আর যে তোমার সলভেন্টটা, তাদের ইয়েটা এক জায়গায় আর কি, একটা লেভেলে রাখা হয় আর কি। আচ্ছা, লেভেলে রাখা হয়। দাগটা আসলে হ্যাঁ কি? বলো, সরি, ওই যে দাগটা আপনি দিচ্ছেন ওটা আসলে দাগটা পেন্সিল দিয়ে দাগ দিছি আর কি, পেন্সিল দিয়ে কাগজের উপরে একটা দাগ দেওয়া ছিল। ঠিক আছে, কাগজের উপরে পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া আছে। আচ্ছা, দাগ দেওয়ার পরে তারপরে সেই দাগের মাঝখানে আমি একটা ড্রপ ফেলছি, স্যাম্পল একটা কালি ফেলছি, ড্রপ। তারপরে ওইটার মধ্যে কি করছি, ওই কাগজটা আমি হ্যাং করে দিছি, আর ওই কাগজটা যে জারের ভিতরে, সেই জারের ভিতরে আমি সলভেন্টটাকে ঢেলে দিছি, লিকুইড যে সলভেন্টটা সেটা ঢেলে দিছি। আচ্ছা, ঢেলে দেওয়ার পরে তারপরে কি হয়েছে, যখন ঢেলে দিছি তখন এইটা, এই যে সলভেন্ট যেটা আছে, এই সলভেন্ট তার ক্যাপিলারি ফোর্সের জন্য সে কি হবে, একদম উপরে উঠে আসবে। সলভেন্ট, এটা সলভেন্ট নেচার। কাগজ তুমি যদি পানির মধ্যে চুবাও, দেখবা যে পানি চুষে 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 উপর দিকে আসতেছে না। এটা কেন হয়, এটা ক্যাপিলারি ফোর্সের জন্য হয়, তাই না? তো এইভাবে পানি সলভেন্টটা কি হবে, উপর দিকে উঠে আসবে, স্যার আমার উপর প্রশ্ন দিকে উঠে অন্য আসবে। জিনিস ছিল স্যার। হ্যাঁ, এইটা স্যার তখন হলো গিয়া, হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে স্যার এই জিনিসটা যখন বাস্তবে করা হয় মানে তখন মানে ওই দাগটা আসলে কি? মানে দাগটা হলো আমার মেজারমেন্টে হেল্প করবে, একটু এখনই দেখাচ্ছি। এইখানে একটা লাইন তখন আমি ড্র করব, মানে সলভেন্ট কতটুকু আসছে, হ্যাঁ, সলভেন্ট কোন পর্যন্ত আসছে সেই পর্যন্ত একটা দাগ দিব। এটার নাম হলো সলভেন্ট ফ্রন্ট, এটার নাম হলো সলভেন্ট ফ্রন্ট, মানে সলভেন্টের মাথা। ঠিক আচ্ছা আছে, বেকারে আমি খালি এমনি একটা দাগ দিব এসব দিয়ে? বিকারে দাগ দিছো কই, কিন্তু কাগজে দাগ দিছো, কাগজটাকে ঝুলিয়ে দিছো। ঠিক আছে, বিকারের দাগ না, এটা কাগজের উপরের দাগ। আচ্ছা, এখানে এই পর্যন্ত আবার একটা দাগ দিছো, কোন দাগটা দিছো, লাইন, এখানে একটা লাইন টানছো, এই লাইনটা টানছো, এটা সলভেন্ট ফ্রন্ট। তাইলে এইখান থেকে এইখান পর্যন্ত কার ডিস্টেন্স, সলভেন্টের ডিস্টেন্স না, এইখান থেকে এই পর্যন্ত কার ডিস্টেন্স, সলভেন্টের ডিস্টেন্স। কার ডিস্টেন্স, সলভেন্টের ডিস্টেন্স। আচ্ছা, আর এইখানে ধরো এ ছিল আর বি ছিল, এখানে কে ছিল, এ আর বি। তো এখানে অ্যালকোহলটার কাজ কি ছিল জানেন? মানে ওটা সলভেন্টের কাজ করছে, সলভেন্ট, সলভেন্ট। এখানে যেমন সলভেন্ট অ্যাড করছি না, ওখানেও একটা সলভেন্ট অ্যাড করছি, ওই সলভেন্টটার জাস্ট নাম বলে দিছি আমি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, তাহলে এখানে একটা কম্পোনেন্ট এ আছে, একটা কম্পোনেন্ট বি আছে, এখানে এও আছে বিও আছে, কিন্তু যখন সলভেন্টটা তার উপর দিয়ে ট্রাভেল করতে পাস হচ্ছে, তখন দেখা গেছে যে যেটা এ সেটা এই পর্যন্ত গেছে, আর যেটা বি সেটা এই পর্যন্ত গেছে।
তাহলে এই পর্যন্ত কে গেল এ, আর এই পর্যন্ত কে আসলো বি। তার মানে তুমি এখানে একটা ডট দিবা, এখানে একটা ডট দিবা, এখানে একটা ডট সাইন দিবা, এখানে একটা ডট সাইন দিবা। তাইলে এইটা কার ডিসটেন্স, এ এর ডিসটেন্স, আর এটা কার ডিসটেন্স, বি এর ডিসটেন্স। ঠিক আছে, তাইলে আর এটা কার ডিসটেন্স, এটা হচ্ছে সলভেন্টের এ আর বি কি কাগজের মধ্যে দিয়ে উঠছে? মানে এ সলভেন্টও উঠছে, আবার যে সলিউট সেও উঠছে, কিন্তু সলিউট উঠবার সময় সলিউটের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলা কি হয় নাই, একই রেশিওতে উঠে নাই। কেউ একটা আগে গেছে, একটা পিছিয়ে গেছে। যাওয়ার পরে তুমি কি করছো, কে কতটুকু গেছে সেটাও তো ড্রপ ও ততক্ষণ তুমি কি করছো, কাগজটাকে বের করে আনবা। এই যে হ্যাঙ্গার উঠে নিয়ে আসা, কাগজটাকে বের করে নিয়ে আসবা। কাগজটাকে বের করে নিয়ে আসা, তারপরে কি করবা, তুমি এই ড্রপ গুলা দিয়ে চিহ্ন দিয়ে রাখবা। এই ড্রপ গুলো দিয়ে জাস্ট কি করে দেওয়া, চিহ্ন দিয়ে, মানে এই 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 লাইন টেনে, এই ড্রপের লাইন টেনে, এই লবের লাইন নিয়ে তুমি ডিস্টেন্সটা বার করতে যাচ্ছ আর কি, ডিস্টেন্সটা কনফার্ম করবা। অর্থাৎ এটাকে পরে কাগজটাকে শুকাইয়া এই ডিস্টেন্সটা স্কেল দিয়ে দেখা হয় পরে। এই যে মনে করো এখান থেকে ট্রাভেল করতে, হ্যাঁ এখান থেকে শুরু করে সলভেন্ট গেছে কতটুকু, এটা একটা ডিস্টেন্স। মনে করো ডিএস, ডিস্টেন্স অফ এস। আচ্ছা এ গেছে কতটুকু, মনে করো ওইটা হচ্ছে ডিএ। আবার ডি গেছে কতটুকু, ওইটা হচ্ছে ডিবি। জাস্ট এইটাই করছো তুমি, আর কিছু না। অর্থাৎ তুমি কি করছো, তাদের প্রত্যেকের ডিস্টেন্স বের করছো, যে কে কতটুকু ট্রাভেল করছে, কে কতটুকু ডিস্টেন্স পার করছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকের ডিস্টেন্স মেপে বার করতে পারবে না তুমি, এই কাজটাই তো করবা। যাক আচ্ছা, এই ডিস্টেন্স মাপার পরে বলো। পেপার ক্রোমাটোগ্রাফি কি পেপার ইউজ করা হয়? পেপার ক্রোমাটোগ্রাফিতে সেলুলোজিক পেপার আর কি, অর্থাৎ পেপারের কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। অর্থাৎ এই পেপারটা স্পেশাল, ওই যে তোমার আমাদের সাদা কাগজে আমরা লিখি যে ওই পেপার না, এটা হচ্ছে পিওর সেলুলোজের পেপার আর কি। সেলুলোজ পেপার বা অনেকটা হচ্ছে ওই যে ফিল্টার পেপার ব্যবহার করি ল্যাবে আমরা, হোয়াটম্যান ফিল্টার পেপার, অনেকটা তাই। ঠিক আছে, মানে এটার মধ্যে কোনো ইয়ে থাকে না, সেলুলোজ ছাড়া কিছু থাকে না, শুধু সেলুলোজ। আচ্ছা, তো এই যে তুমি যে ডিস্টেন্স মেজার করলা, হ্যাঁ এই যে তোমরা ডিস্টেন্স মেজার করলা, সেখান থেকে একটা ভ্যালু পাওয়া যায়, সেটাকে বলে আরএফ। একটা ভ্যালু ক্যালকুলেট করা হয় তখন, কে কতটুকু ডিস্টেন্স পার হইলো, ট্রাভেল করলো, এটা তো জানলাই তুমি, তাই না? তুমি তো ডিস্টেন্স জেনে গেছো না, কে কত ডিস্টেন্স ট্রাভেল করছে, কে কতটা ডিস্টেন্স কভার করছে, কে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বের করছো না। তো এইটার একটা ভ্যালু আছে যেটাকে বলে আরএফ, ওটাকে বলা হচ্ছে আরএফ। আরএফ আরএফ ভ্যালু বলে। আর আরএফ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই solute and distance traveled by solvent। তাহলে আরএফ যেটা আরএফ, তাহলে আরএফটা কি একটা রেশিও, আরএফটা হচ্ছে একটা রেশিও, আরএফ হলো একটা রেশিও, আরএফ একটা ভ্যালু, আরএফ একটা রেশিও। তো আরএফটাকে কি বলে একটু বলে দেই, আরএফটা হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর বলে। আরএফটাকে বলা হয় রিটারডেশন ফ্যাক্টর। আরএফ মানে হলো রিটারডেশন ফ্যাক্টর, আরএফ এর মানে হলো রিটারডেশন ফ্যাক্টর। আরএফ হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর, মনে রেখো। হ্যাঁ, তো আরএফটা হচ্ছে রিটারডেশন ফ্যাক্টর, আর আরএফটা হলো ডিস্টেন্স ট্রাভেল বাই সলিউট এন্ড ডিস্টেন্স ট্রাভেল বাই সলভেন্ট। তার মানে এ সলিউট মনে করো, সে কতটা ট্রাভেল করছে, আর সলভেন্ট কতটা ট্রাভেল করছে, তার রেশিও, তার রেশিওকে বলে আরএফ। আবার বি কতটা ট্রাভেল করছে আর সলভেন্ট কতটা ট্রাভেল করছে, সেটা হচ্ছে গিয়া ডি এর জন্য আরএফ। তাইলে প্রত্যেক কম্পোনেন্টের এরকম আরএফ ভ্যালু থাকবে না, সব কম্পোনেন্টের কি থাকবে এরকম আরএফ ভ্যালু থাকবে। অর্থাৎ এ এর আরএফ ভ্যালু হোক, ডি এর আরএফ ভ্যালু হোক, এক্স ওয়াই জেড যারই আরএফ ভ্যালু হোক, কিসের রেসপেক্টে, সলভেন্টের রেসপেক্টে। কার রেসপেক্টে, সলভেন্টের রেসপেক্টে। তো সেই যে আরএফ ভ্যালু, এই আরএফ ভ্যালুর একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে। কি আছে? স্ট্যান্ডার্ড একটা চার্ট আছে যে কোন কম্পোনেন্টের আরএফ ভ্যালু কত।
এর আরএফ ভ্যালু দিয়ে বি এর আরএফ ভ্যালু, সি এর আরএফ ভ্যালু, ডি এর আরএফ ভ্যালু, এরকম একটা চার্ট থাকবে তোমার সামনে। মনে করো তোমার সামনে একটা চার্ট থাকবে। যখন তোমার সামনে চার্ট থাকবে আর তুমি যখন আরএফ ভ্যালু পাবা, তখন তুমি মিলাই দেখবা যে কার আরএফ ভ্যালু এটা, অর্থাৎ এটা কার আরএফ ভ্যালু, কার এটা আরএফ ভ্যালু। তো সেখান থেকে আইডেন্টিফাই করা যাবে, ওখান থেকে আইডেন্টিফাই করা যাবে। তো এই ক্রোমাটোগ্রাফিতে কি কি আইডেন্টিফাই? ক্রোমাটোগ্রাফিতে আইডেন্টিফাই হচ্ছে প্রোটিন, লিপিড, ভিটামিন, প্রোটিন, লিপিড, ভিটামিন, ক্লোরোফিল, মানে এই যে এইগুলো আইডেন্টিফিকেশনের কাজটাই হচ্ছে গিয়ে এই ক্রোমাটোগ্রাফির কাজ। এই কাজগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফির কাজ। কথা বুঝতে পারছো? তো এই আরএফ এর ভ্যালুটা বের করার জন্য এই কাজটা করা হয়। আরএফ এর ভ্যালু বের করার জন্য পেপার ক্রোমাটোগ্রাফি হেল্প নেওয়া হয়, আরএফ এর ভ্যালু। তো এটা হচ্ছে গিয়ে পার্টিশন ক্রোমাটোগ্রাফি, আর এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এখন আরএফ নিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আরএফ ভ্যালু মানে আরএফ ইজ ইকুয়াল টু বলতে পারো, মানে আরএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এরকম যে, বা এরকম আর কি, যে আরএফ ভ্যালু মানে হলো আরএফ লেস দেন 1 আর মোর দেন 0। আরএফ হলো লেস দেন 1 and more than 0। আরএফ এর ভ্যালু অল টাইম মোর দেন 0 and less than 1 হয়, মোর দেন 0 and less than 1 হয়। সে কারণে ধরো আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, একবার বোর্ডে একবার একটা এমসিকিউ এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ভ্যালু অফ আরএফ, which of the following is correct value of RF? মনে করো 0.5, B minus 0.5, C 1.5, D 0। তাহলে বলবো যে কোনটা কারেক্ট? তাহলে কোনটা কারেক্ট হয়? এ কারেক্ট হবে। তার মানে আরএফ এর ভ্যালু রিমেম্বার 1 এর চেয়ে লেস হবে আর 0 এর চেয়ে বেশি হবে। কিন্তু স্যার 1 এর চেয়ে বেশি কখনো হয় না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম একটা উত্তর দেই। প্রথম হচ্ছে 0 এর চেয়ে বেশি হবে কেন? কারণটা হচ্ছে উপরে কি ছিল? সলিউট, আর নিচে কি ছিল? সলভেন্ট। তাহলে সলিউট তো কিছুটা হলেও ট্রাভেল করবে না, সলিউট তো ট্রাভেল ছাড়া থাকবে কি? সলিউট ট্রাভেল না করলে আমার তো কোনো কাজই হচ্ছে না, লাভ নাই, আমি কি জন্য এটা করছি? তাহলে সলিউট তো কিছুটা হলেও ট্রাভেল করবে, আর সলিউট যদি কিছুটা ট্রাভেল করে তাহলে এটা শূন্য হতে পারে না। আচ্ছা, তাহলে 0 হতে পারে না, বুঝলাম। 1 এর চাইতে মোর হবে না কেন? কারণটা কি জানো? কে বলতে পারবা 1 এর চেয়ে মোর হবে না কেন? সলিউট কি কখনোই সলভেন্টের থেকে বেশি হয় না? হয় না, মানে সলভেন্টের থেকে সলিউট কখনো আগে যেতে পারবে না। যেহেতু সবসময় সলভেন্ট বেশি দূর যাবে, তাহলে যেহেতু সলভেন্ট সবসময় সলভেন্টের নিচে, তো সলভেন্ট যেহেতু সবসময় বেশি থাকবে, তাহলে তো এটা 1 এর আপ হওয়ার কোনো কারণ নাই, 1 এর আপ হওয়ার কোনো সুযোগ নাই। সো দ্যাট ইউ ক্যান সে যে আরএফ ভ্যালু কি হবে? 0 এর চেয়ে মোর হবে, বাট 1 এর চেয়ে লেস হবে। ওকে, আরেকবার বলবেন কেন হবে না 1 এর বেশি? হ্যাঁ হ্যাঁ বলো। 1 এর বেশি হবে না কেন? 1 এর বেশি হবে না এই কারণে যে সলভেন্ট তো সবসময় বেশি হবে, সলভেন্টের যে ডিসটেন্স সেটা তো সবসময় বেশি। তাহলে অনেক সবসময় যদি লেস ভ্যালু বাই মোর ভ্যালু হয়, তাহলে সবসময় তো সেটা ফ্র্যাকশন আসবে, কখনোই তো 1 অ্যাবভ হওয়ার সুযোগ নাই, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? আরএস আর আরএফ কি সেম? আর এস কই দেখলা? আর এফ মানে রিটার্ডেশন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওভারঅল ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল ক্রোমাটোগ্রাফি।